স্যার শোনা যাচ্ছে না। হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম, আমি আসছি স্যার। আচ্ছা, গ্রেট। নাসিরের হাসি মুখটা দেখলে খুব ভালো লাগে। মানে সারা ঢাকা শহর কাভার করে সে অফিসে যায়। কেমন? তারপরে যদি হাসি দিতে পারে, ইট ইজ রিয়েলি গ্রেট আর কি না? স্যার ওকে, আমার মানে শুরু করা যায় ডেফিনেটলি। আসসালামু আলাইকুম। জি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইনফরমেশন টেকনোলজি রিসার্চ অ্যান্ড রিসোর্স সেন্টার ITRC কর্তৃক যৌথভাবে আয়োজিত রিসার্চ অ্যান্ড কো-কারিকুলার অ্যাক্টিভিটিস ইন দ্য ফিল্ড অফ কম্পিউটার সায়েন্স শীর্ষক ওয়েবিনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আবুলাই। ওয়েবিনার সেশনটির সভাপতিত্ব করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন। ওয়েবিনারটি আয়োজনে সহযোগিতা করার জন্য IEEE JNU স্টুডেন্ট ব্রাঞ্চকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের এই আয়োজনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন প্রথিতযশা কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ স্যার। কায়কোবাদ স্যারকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। এই জন্য পরিচয় না কারণেই ভালো। আমার মনে হয় বাংলাদেশে কম্পিউটার সায়েন্সের কথা বলতে গেলেই যে নামটি প্রথমে উচ্চারিত হবে সেটি ডক্টর মোহাম্মদ কায়কোবাদ স্যার। দীর্ঘদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বুয়েটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষকতা করেছেন। সম্প্রতি সেখান থেকে অবসর গ্রহণ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড প্রফেসর হিসাবে কর্মরত আছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। শিক্ষক এবং গবেষক হিসাবে স্যারের ঝুলিতে এত অর্জন যে আসলে আমরা সে সম্পর্কে বলতে গেলে আলাদা একটি সেশনের দরকার হয়ে পড়বে। এই জন্য আমি স্যার যেমন বললেন, আমি কথা না বাড়িয়ে স্যারকে এখন মূল আলোচনা শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ স্যার। আসসালামু আলাইকুম। আমি এই সুযোগ দেওয়ার জন্য ডক্টর লাইককে আমি ধন্যবাদ জানাই, জগন্নাথ ইউনিভার্সিটির CSE ডিপার্টমেন্টকেও। আমি খুব ভাগ্যবান যে জগন্নাথ ইউনিভার্সিটির CSE ডিপার্টমেন্টে আমার মাঝে মধ্যে যাওয়ার সুযোগ হয়। শুধু যাওয়ার সুযোগ না, ভালো মন্দ খেতেও পারি, সেটাও কম না। জগন্নাথ ইউনিভার্সিটি বাংলাদেশের 3টি বিশ্ববিদ্যালয়ের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, অবশ্য আরেকটু আছে মনে হয়, শেরে বাংলা এগ্রি ইউনিভার্সিটি, যেটা নাকি রাজধানীতে অবস্থিত। আমাদের দেশের ছেলেমেয়েরা অবশ্যই রাজধানীতে পড়ালেখা করতে চায়, এটা হলো তাদের প্রথম অগ্রাধিকার। স্বভাবতই জগন্নাথ বিশ্ববিদ্যালয় অত্যন্ত ভালো ছাত্র আকর্ষণ করে, এবং এর একটা বড় প্রমাণ হলো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক গ্র্যাজুয়েটই BCS ক্যাডার সার্ভিসে যায়। বুদ্ধিমত্তা তাদের ভালো, সেখানে যায়। আমি বলবো না যে বিভিন্ন বিষয়ে অনেক ভালো জ্ঞান নিয়ে BCS এ গেলে কতটা ভালো, তবে দে আর ডুইং ইট। তাদের একাডেমিক এক্সেলেন্স আছে, এবং আমি আশা করি বুড়িগঙ্গা নদীর উপর আরো যখন সেতু স্থাপিত হবে তখন এই বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা আরো বেশি হবে। এখন তো সীমিত পরিসরে চলছে, আমার ধারণা আরো বড় জায়গা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একসময় হবে, তাই না? এরকম কোনো পরিকল্পনা আছে নাকি? ক্যাম্পাসটা অনেক বড় হবে, আছে এরকম পরিকল্পনা, তাই না? সুতরাং এটা ডেফিনেটলি নানা কারণে এই বিশ্ববিদ্যালয় খুবই মানে ভবিষ্যৎ ভালো আর কি, অনেক প্রসপেক্ট এই বিশ্ববিদ্যালয়ের আছে।
আমার নানা উপলক্ষে আমার থ্যাঙ্কস টু মাই জেনারাস কলিগস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার অনেক যাওয়ার সুযোগ হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এই অতিমারির কারণে তার যাতায়াত হচ্ছে না। অন্তত পক্ষে এই ওয়েবিনারের সুযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত হতে পারে আমি খুবই খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ। আমি অতি সম্প্রতি অবসরে গিয়েছি। এটা হলো 30শে এপ্রিল 2020 এবং তার আগে থেকেই আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়েছি। তার একটা কারণ আছে। কোন এক মাসে ফেব্রুয়ারি মাসে আমার মনে পড়লো আমি যখন ইয়াং শিক্ষক হিসাবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যোগদান করি, তারপর আমার একটা লক্ষ্য ছিল কিভাবে ক্যাম্পাসে থাকা যায়। ক্যাম্পাসে থাকার একটা উপায় হলো কোন একজন সিনিয়র স্যার অবসর গ্রহণ করবেন, তার বাসাটা খালি হবে এবং আলটিমেটলি রেজাল্টেন্ট ভ্যাকান্সিতে আমি একটা বাসা পাবো। তা আমার এই এই বছরই ফেব্রুয়ারি মাসে আমি ভাবলাম আমার ইয়াঙ্গার কলিগসরা তো এরকমই ভাবছে যে এই বয়স্ক লোকটা কবে ক্যাম্পাস ছাড়বে, আমার ক্যাম্পাসে আসার সুযোগ হবে। তা আমি আমার এক বুদ্ধিমান এবং অত্যন্ত দক্ষ এক ছাত্র, তাকে আমি ফোন করলাম। তার নাম হলো সজল। খুব খুব অলরেডি অত্যন্ত কি বলবো লব্ধ প্রতিষ্ঠ মানুষ। তাকে বললাম যে সজল, আমাকে 2 দিনের মধ্যে এই ক্যাম্পাস থেকে বের করে দিতে হবে। দুর্ভাগ্যজনক ভাবে আমি কখনো ভাবি নাই আমার একটা ফ্ল্যাট হবে, মানে এগুলো নিয়ে আমি কখনো চিন্তা করি নাই। যদিও আমার ওয়াইফ এই বিষয়ে তার মনটা খারাপ ছিল, কারণ প্রতি সন্ধ্যায় ভাবিদের সঙ্গে উনি ক্যাম্পাসে হাঁটতেন এবং ভাবিরা মাঝে মধ্যেই বলতেন আমার 3rd ফ্ল্যাটটা রেডি হলো। আমার ওয়াইফ একেবারে এক বুক হতাশা নিয়ে বাসায় পৌঁছতো এবং তাকে প্রতিদিনই এরকম আপ করা আমার জন্য খুব কঠিন ছিল। যাই হোক, তো তারপরে ওই সজল আমাদেরকে একটা ক্যাম্পাসে নিয়ে আসলো। এটা হলো বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার সাথে লাগা একটা ক্যাম্পাস, যার নাম হলো পিঙ্ক সিটি ফেজ 1। 300 ফুট রাস্তা দিয়ে আসতে হয়। অ্যাবসলিউটলি অসাধারণ ক্যাম্পাস। এখানে প্রত্যেকটা বাসা হলো দোতলা বাসা। প্রতিটা প্লটে একটি পরিবার থাকে। যদিও বাংলাদেশের জন্য এটা খুব ভালো না। এখানে আমি একটা বাসা ভাড়া নিয়ে থাকি। চমৎকার জায়গা, খুবই খুবই সুন্দর জায়গা। ঢাকা শহর থেকে বাইরে মনে হতে পারে, কিন্তু এখান থেকে কুড়িল যেতে 5-6 মিনিট সময় লাগে। সুতরাং আই এম ভেরি মাচ দেয়ার। খুবই সুন্দর জায়গা। যাই হোক, আমি প্রথমে আমরা তো আমাদের বিষয়টা হলো রিসার্চ এন্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ সিএসসি স্টুডেন্টস ইন বাংলাদেশ। এটা নেওয়ার একটা কারণ আছে। তো আমি আমার 2-1টা হতাশার কথা প্রথমে বলে নেই, যদিও আশা করি সেটা ফাইনালি কোনো না কোনো ভাবে সবাইকে উজ্জীবিত করবে। আমি মূলতই আমাদের ছাত্রদের অ্যাড্রেস করব, এজন্য তুমি বলে কথা বলবো আর কি, আমার কলিগরা যাতে কিছু মনে না করে। তো আর কলিগরাও আপনার ছাত্র। না, তাহলেও আর কি, তাহলেও তো সেটা হলো এই যে আমাদের দেশে জনঘনত্ব কিন্তু পৃথিবীর সকল দেশের মধ্যে সবচেয়ে বেশি। অসম্ভব জনঘনত্ব, 1130 জন পার স্কোয়ার কিলোমিটার। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে বলা হয় যে খুবই জনবহুল দেশ, কিন্তু তার জনঘনত্ব কিন্তু আমাদের 3.5 গুণ কম। 1 গুণ 2 গুণ না, 3.5 গুণ কম। চীনের জনঘনত্ব আরো কম। আমেরিকার জনঘনত্ব আমাদের 30 গুণ কম। তাহলে আমেরিকাতে যদি জনঘনত্ব আমাদের দেশের সমান হতো,
সারা পৃথিবীর মানুষ সেখানে বাস করত। শুধু তাই না, আরো 60% বেশি বাস করত। কেমন? আরো 60% বেশি বাস করত। জনঘনত্ব আমাদের অনেক অনেক বেশি। দুর্ভাগ্যজনক হলো এই এই যে এত জনঘনত্ব আমাদের দেশ থেকে বিদেশিরা পরামর্শক ফি, বিশেষজ্ঞ ফি বাবদ 35,000 কোটি টাকা নিয়ে যায়। এটা 3-4-5 বছর আগের স্ট্যাটিস্টিক, এখনো তো 40-45,000 কোটি টাকা নিয়ে যায়। মানে ওয়াটার এভরিহোয়ার, নট এ ড্রপ টু ড্রিঙ্ক। এটা কি এরকম? আমরা শুধু দ্বিপদ প্রাণী, যারা আমরা কাজ করতে পারি না, আমাদের দক্ষতা নাই, নিজেদের কাজ নিজেরা করতে পারি না, এটা হলে তো হবে না। আসলে দেশটা বাঁচবে কিভাবে? আমাদের এত ছাত্র যারা পাশ করার পরে যদি বেকার হয় তাহলে কেমনে চলবে? বিদেশিরা একদিকে আমাদের থেকে 35,000 কোটি টাকা নিয়ে যাচ্ছে, আর আমাদের ছেলে মেয়েরা বেকার থাকবে। এইটা তো কোনো মতেই অ্যাকসেপ্টেবল না। দিস ইজ অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। 35,000 কোটি টাকা ইজ এ বিগ অ্যামাউন্ট অফ মানি। আমরা একজন গ্রাজুয়েটকে যদি 35,000 টাকা বেতন দিই প্রতি মাসে, তাহলে এটা হলো 1 কোটি ম্যান মান্থ। তার মানে হলো 8 লক্ষ ম্যান ইয়ার। আমাদের 8 লক্ষ গ্রাজুয়েট চাকরি পেতে পারে ওই পয়সা যদি আমরা বিদেশে পাচার না করি। তো কেন আমাদের পাচার করতে হয়? দুটো কারণ। একটা হলো আমাদের দেশপ্রেমের অভাব। আমাদের হর্তাকর্তা বিধাতারা মনে করেন যে বাঙালিকে বিশ্বাস করা যায় না, আমরা দক্ষ না, আমাদের ছেলে মেয়েরা পারবে না। এটা হলো একটা। আর 2 নম্বর হলো হয়তো আমাদের ওই দক্ষতাটাও নাই। কেমন? তাহলে তোমরা যারা এখন বিশ্ববিদ্যালয়ে আছো, তোমাদের একটা কাজ, বিদেশিদের হটাতে হবে। তারা আমাদের দেশের কাজ করবে না। আল্লাহর দুনিয়ায় আমরা 24 গুণ বেশি জায়গা পেতে পারতাম। পৃথিবীর ভূখণ্ডের 1000 ভাগের 1 ভাগ আমাদের, মানুষ হলে 1000 ভাগের 24 ভাগ। কেমন? আমরা 24 গুণ বেশি জায়গা পেতে পারতাম। দুর্ভাগ্যজনকভাবে কোনো না কোনো অন্যায় হিসাবে আমরা সেই জায়গাটি পাইনি। আমাদের দেশের থেকে বিদেশে টাকা পাচার করার প্রশ্নই ওঠে না, বরং 24 গুণ জায়গা থেকে টাকা পাচার হয়ে আমাদের দেশে আসবে। ইট ইজ অ্যাকসেপ্টেবল। কিন্তু সেই যে পাচার, সেটা মধ্যপ্রাচ্য থেকে যেভাবে হচ্ছে, আমাদের লোকজন সেখানে যাচ্ছে, তারা নরমালি অদক্ষ, অর্ধদক্ষ, অশিক্ষিত, যার ফলে তারা খুবই কম উপার্জন করে কম্পেয়ার টু পিপল অফ আদার কান্ট্রিজ। বাংলাদেশের লোকজন, আমি কোনো জায়গায় পড়লাম, সবচেয়ে কম বেতনে চাকরি করে, কারণ তাদের ল্যাঙ্গুয়েজ স্কিল নাই, কারণ তারা হাতের কাজ করতে পারে না, টেকনিক্যাল স্কিল নাই। তাদেরকে যদি আমরা একটু ল্যাঙ্গুয়েজ স্কিল, টেকনিক্যাল স্কিল দিতে পারতাম, ওরা কিন্তু অনেক বেশি আয় করত। এবং মধ্যপ্রাচ্যে যারা আয় করে, তারা কিন্তু আয়ের বেশিরভাগ অংশই দেশে পাঠায়। এই কথাটা কিন্তু কানাডা, আমেরিকার জন্য সত্য না, মধ্যপ্রাচ্যের জন্য সত্য। কারণ ওরা আমাদের দেশের শিক্ষায় শিক্ষিত হয়নি। মানুষ শিক্ষিত হলে তার মধ্যে দেশপ্রেম, সমাজবোধ, সমাজের প্রতি দায়বদ্ধতা, এইগুলো বাড়ার কথা। দুর্ভাগ্যজনকভাবে আমাদের কিন্তু হয়নি। আমরা দেশে যত শিক্ষিত মানুষ গড়ে, তারা বাংলাদেশের অর্থনীতির বুকে পাথরের মতো। আমাদের জন্য বাংলাদেশের অর্থনীতি এগুতে পারছে না। আমরা যত প্রডিউস করি তার থেকে অনেক বেশি কনজিউম করি। যাই হোক, এই ধারার থেকে বের হয়ে আসতে হবে। তোমরা যারা এখন ছাত্র, অনেক অনেক স্পিরিট তোমাদের মধ্যে, তোমাদের এই কাজটি করতে হবে। আমরা যে কাজটি করতে পারিনি সেটা তোমাদের করতে হবে। আমাদের দেখতে হবে এই 35,000 কোটি টাকা কি কি কারণে বিদেশে যাচ্ছে, ওই দক্ষতা আমাদের অর্জন করতে হবে যাতে বিদেশে এই টাকাগুলো না যায়। চিন্তা করতে পারো, 8 লক্ষ গ্রাজুয়েট, প্রত্যেককে আমরা 35,000 টাকা পার মান্থ বেতন দিতে পারতাম।
তাহলে মানে আমাদের বেকারত্বের সমস্যাটা সমাধান হয়ে যেত, কিন্তু সেটা হচ্ছে না। আবার এই যে যমুনা ব্রিজ কিংবা পদ্মা ব্রিজ আমরা নিজেরা বানাতে পারি না, এটাও সত্য কথা। আমাদের দেশে যে কোনো বড় প্রকল্প হলে সেখানে অবশ্যই বিদেশি পরামর্শকদের অংশগ্রহণ থাকে এবং বিরাট অঙ্ক তারা নিয়েও যায়। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ, ওরা মঙ্গল গ্রহে যায়, চাঁদে যায়, রকেটে করে। হোয়াট অ্যাবাউট আস? আমাদের বুদ্ধি, বিদ্যা, জ্ঞান, গরিমা ওদের থেকে কোনো অংশেই কম ছিল না। আমি অনেক অনেক বছর আগে গোয়া শহরে গিয়েছিলাম, সেখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি, তার ভবনের সামনে গান্ধীজির অর্ধনগ্ন প্রতিকৃতি, ভবনের ভিতরে 10 জনের ছবি, 10 জন বিজ্ঞানীর ছবি, যার 5 জন বাংলাদেশের মাটির, পশ্চিমবঙ্গেরও কিন্তু নয়। সেই দেশ, এই জগদীশ চন্দ্র বসু, আমাদের মুন্সিগঞ্জ বাড়ি, রেডিওর প্রকৃত আবিষ্কর্তা হলো সে। সত্যেন বোস, বোজন কণিকা যার নামে হয়েছে, আমাদের দেশে সেই কাজগুলো করেছে। আমাদের মেঘনাথ সাহা, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, এর তো সবই নামকরা বিজ্ঞানী। তাহলে সেই জাতি কিভাবে দুইবার স্বাধীনতা অর্জন করার পরে একেবারে আমরা সাদামাটা হয়ে গেলাম? বিজ্ঞান প্রযুক্তির জগতে আমাদের তেমন একটা নাম টাম নাই। যাদের নাম আছে তাদেরকেও আমরা ডিজন করি। এফআর খান এত বড় আর্কিটেক্ট, সারা পৃথিবীতে যার সুনাম, মানে আর্কিটেকচারে তাকে আইনস্টাইন বলা হয়, সেই মানুষটাকে তো আমরা আশপাশে দেখি না। তার নামে কোনো স্থাপনা নাই, তার নামে কোনো রাস্তা নাই, তার নামে একটা ইউনিভার্সিটি নাই। এত দামি মানুষ। তার মানে আমরা ডেফিনেটলি ভুল পথে আছি, অ্যাবসলিউটলি কোনো সন্দেহ নাই, যার ফলে আমাদের ওই হারে অগ্রগতি হচ্ছে না। এই এই কথাগুলো, ঋণাত্মক কথাগুলো তোমাদের বললাম শুধু তোমরা যাতে বুঝতে পারো যে হ্যাঁ, উই আর নট ডুইং দি রাইট থিং। আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। এত বড় একটা দেশ, ভূমির পরিমাণ কম, আবাদযোগ্য ভূমির পরিমাণ ক্রমশ আরো কমছে, তাহলে আমরা বাঁচবো কিভাবে, চলবো কিভাবে? এই কোরিয়ান জাতি, কোরিয়া তো 1960 সালের দিকে ঠিক আমাদের একই লেভেলে ছিল, যে গৃহযুদ্ধে একদম ধ্বংসপ্রাপ্ত একটা দেশ। সেই দেশটা কিভাবে উঠে গেল? যে কোন পৃথিবীর যে কোনো বিমানবন্দরে গেলে স্যামসাং মোবাইল সবার হাতে। বাংলাদেশের তৈরি কোনো জিনিস কারো হাতে দেখি আমরা? দেখি না। আমরা এখন তো সাদামাটা কেমনে হয়ে গেলাম? কোরিয়ানরা তো একই কাতারে ছিল। কোরিয়ান ছাত্ররা আমাদের দেশে পড়তে আসতো, তারা নিশ্চয়ই আমাদের পড়ালেখা ভালো ছিল। সো সামথিং ইজ ট্রেমেন্ডাসলি রং, না? স্যাডলি, না? খুবই খুবই খারাপ। কেমন? তো এই ধারার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ধারা থেকে বের হয়ে আসার উপায় কি? তারা বিশেষ করে আমরা যে প্রযুক্তিতে আছি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এর মতো এমন ভার্সাটাইল টেকনোলজি পৃথিবীর বুকে কোনোদিন হয় নাই। এ পর্যন্ত পৃথিবীর বুকে যত সবচেয়ে ধনী মানুষ আসছে, তারা তাদের বাবার সম্পত্তির উপর ভর করে আসছে। বিল গেটস 0 থেকে 15 বছরে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। তার মানে টেকনোলজিটা কি রকম ভার্সাটাইল, কি রকম পাওয়ারফুল, সেই টেকনোলজি হলো তোমাদের হাতে। এই দক্ষতাটা ঠিকমতো অর্জন করতে পারলে অসাধ্য সাধন করা সম্ভব, এবং সেই কাজটি তোমাদের করতে হবে নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য। কেমন? এই কাজটি করতে হবে। অ্যাংরি বার্ডস এর মতো একটা সফটওয়্যার, না? কত দাম তার একটু চিন্তা করো। এই ছোট ছোট মানুষ যারা নাকি ফেসবুক করছে, তাদের সম্পত্তির পরিমাণ কত জাস্ট ভাবো। শুধু মাথা ব্যবহার করে, ওই মাথাটা তো আমাদেরও ঘাড়ের উপরে প্রত্যেকেরই একটা করে আছে। সেই মাথাটাকে আমরা যথাযথভাবে ব্যবহার করি। আমাদের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, মানুষ কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তার মাত্র একটি অঙ্গের কারণে, সেটা হলো মস্তিষ্ক। আমাদের অন্য অঙ্গ প্রত্যঙ্গ অন্যান্য প্রাণীদের থেকে শক্তিশালী নয়। উসাইন বোল্টকে যদি বলা হয়
জ্বরাক্রান্ত চিতাবাঘের পাশে দৌড়াতে, সে পারবে না, চিতাবাঘ হারিয়ে দেবে। হাতির শক্তির সঙ্গে আমরা পারবো না। কেমন? আমাদের একমাত্র শ্রেষ্ঠতা হলো মস্তিষ্ক। অঙ্গ প্রত্যঙ্গের বিকাশের জন্য অনুশীলনী প্রয়োজন। কেউ যদি চায় তার পায়ের মাংসপেশি সবল হোক, তাকে অনেক দৌড়াতে হবে, জোরে জোরে দৌড়াতে হবে। হাতের মাংসপেশি সবল হোক, হাত ব্যবহার করতে হবে। দেহ শক্তিশালী হোক, দেহ ব্যবহার করতে হবে, অনেক বড় বড় বোঝা টানতে হবে। আর যদি আমরা চাই আমাদের মস্তিষ্কের বিকাশ হোক, তার জন্য একটা অনুশীলনী দরকার। সেই অনুশীলনীটা হলো চিন্তা করা, ভাবা, প্রবলেম সলভ করা। এই অন্যান্য যত অঙ্গ প্রত্যঙ্গের কথা বললাম, তাদের ক্ষমতা কিন্তু খুবই সীমিত। উসাইন বোল্ট যত দ্রুতই দৌড়াক না কেন, আমার 5 গুণ জোরে দৌড়াতে পারবে না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ আমার থেকে 5 গুণ বেশি ওজন বহন করতে পারবে না। কেমন? তাহলে সব জায়গায়, যেমন একজনের কান যতই শক্তিশালী হোক না কেন, বড় জোর 2-3 গুণ দূরত্ব থেকে শুনতে পারবে। চোখ যত শক্তিশালী হোক, হয়তো 3-4 গুণ বেশি দূর পর্যন্ত দেখতে পারবে। মস্তিষ্কটা হলো অসাধারণ। একজন আলবার্ট আইনস্টাইন যে প্রবলেমটা সলভ করতে পারবে, সেটা হয়তো আমরা 17 কোটি বাংলাদেশি মিলে সেটা সলভ করতে পারবো না। সুতরাং কিন্তু 5 গুণ না, কিন্তু ইনফিনিটি টাইমস 1/0। আলবার্ট আইনস্টাইন পারলো, আর আমরা সবাই মিলে পারলাম না, তাই না? মস্তিষ্ক হলো এত একটা পাওয়ারফুল জিনিস, যেটাকে আমাদের ব্যবহার করতে হবে, যেটার বিকাশ করতে হবে, আরো পাওয়ারফুল হবে, তখন আমরা সফটওয়্যার কত কিছু করতে পারবো, তাই না? সেই কাজটি আসলে তোমাদের করতে হবে। এখনো বাংলাদেশে আমরা আমাদের মস্তিষ্কের একটা বৃহদাংশ ইনফরমেশন স্টোরেজের জন্য ব্যবহার করি। তো ইনফরমেশন স্টোরেজের জন্য তো আমরা ফ্লপি ড্রাইভ, পেন ড্রাইভ এগুলো ব্যবহার করতে পারি। 200 টাকা দামি একটায় অনেক তথ্য রাখা যায়, কিন্তু সেই তথ্যটা আমরা মস্তিষ্কে ধারণ করি। অবশ্যই সেই তথ্যটা কিন্তু বাংলাদেশের জন্য কোনো রকম সম্পদ না, কারণ কিছুদিন পরেই ওটা মুছে যাবে, আমরা মনে করতে পারবো না, তাই না? মস্তিষ্কটা ব্যবহার করতে হবে অ্যানালাইটিক্যাল দক্ষতার জন্য। আমরা যেটা করি না, আমরা মেমোরাইজ করি। এই দোষটা অবশ্য আমাদের ছাত্রদের না, আমরা শিক্ষকরা এইরকম প্রশ্ন করি যার উত্তর মোটামুটি মুখস্থ করে দেওয়া সম্ভব। তো এই ধারার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তোমরা যারা ছাত্র, তোমরা ভাবতে পারো যে এখনো বয়স হয়নি গবেষণা করার জন্য। গবেষণা করার জন্য আরো বেশ একটু শেখা টেখা দরকার, এইটা তোমরা ভাবতে পারো। বাট দিস ইজ নট ট্রু। দিস ইজ নট ট্রু। কেমন? এই আমাদের সত্যেন বোস কিংবা আলবার্ট আইনস্টাইনের কথা বললি। আলবার্ট আইনস্টাইন 25 বছর বয়সের আগেই অত্যন্ত বড় মাপের 4টা গবেষণা উনি করেছেন, এবং লোকে বলে এটা 1905 ইয়ার মিরিবিলিয়া বলে, ইয়ার অফ মিরাকলস। উনি যখন প্যাটেন্ট অফিসের একজন ছোট অফিসার হিসাবে কর্মরত ছিলেন, একটা নতুন প্যাটেন্টের জন্য অ্যাপ্লিকেশন আসলে এটা নতুন কিনা, এটার জন্য প্যাটেন্ট দেওয়া যায় কিনা, এগুলো যার কাজ ছিল, ওই রকম কর্মরত অবস্থায়, এবং ওই চাকরিটা কিন্তু উনি নিজের যোগ্যতায় পান নাই। ডক্টরেট ডিগ্রি করার পরও তার বন্ধুর বাবার রিকমেন্ডেশন এই চাকরিটা পেয়েছিলেন আফটার হ্যাভিং এ ডক্টরেট ডিগ্রি। 1905 সালে আলবার্ট আইনস্টাইন 4টি পেপার পাবলিশ করে, এবং লোকে বলে তার মধ্যে যেটা উইকেস্ট পেপার, তার জন্য উনি 16 বছর পরে নোবেল পুরস্কার পান।
তাহলে অন্য পেপারগুলো আর কত মানের ছিল? তখন তার বয়স কত ছিল? 25, 26, 25 বছর 26 বছর বয়স ছিল। তখন উনি এই কাজগুলো করেছেন। পৃথিবীর ইতিহাসে দেখা যায় অনেক অনেক মানুষ আছেন যারা খুব অল্প বয়সে গবেষণা করেছেন এবং গবেষণা অনেক অনেক সুনাম অর্জন করেছেন। যেমন নোবেল পুরস্কারের মতো একটা দামি পুরস্কার একজন অস্ট্রেলিয়ান বিজ্ঞানী মাত্র 25 বছরে পেয়েছিলেন, অনলি at the age of 25। তার বাবার সাথে একসঙ্গে পেয়েছিলেন। ব্র্যাগ, নাম হলো ব্র্যাগ, লরেন্স ব্র্যাগ। তাহলে নোবেল পুরস্কারের মধ্যে একটা পুরস্কার 25 বছর বয়সে পাওয়া যায়, তাই না? সো অল্প বয়সে রিসার্চ করা যায় না এটা সত্য না, বরং অল্প বয়সে মানুষ এক্সপেডিশন করতে পছন্দ করে। তোমাদের হাতে যদি একটা প্রবলেম থাকে, তোমরা 7 রাত্রি না ঘুমিয়ে তার পিছনে কাজ করতে পারবে। এটা কিন্তু আমি এখন পারবো না, আমি 7 রাত জাগতে পারবো না, আমি হয়তো 1 রাতে জাগতে পারবো না। সো যে বয়সের যে সুবিধা, সেই সুবিধাটা কাজে লাগাতে হবে। আমাদের এই গ্রাফ থিওরি, ডিসক্রিট ম্যাথমেটিক্স, কম্বিনেটোরিয়াল থিওরি এর একজন খুব নাম করা প্রফেসর ছিলেন, তার নাম হলো পল আর্ডস। পল আর্ডস হলো সারা পৃথিবীতে যত বিজ্ঞানী আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পেপার উনি লিখেছিলেন, অনেক অনেক পেপার লিখেছিলেন। সেই পল আর্ডস, ওনার বাড়ি হাঙ্গেরিতে ছিল, তো হাঙ্গেরি থেকে উনি আমেরিকাতে থাকেন। তো উনি পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই যেতেন। প্রতি বছর 70টি বিশ্ববিদ্যালয়ে উনি ভ্রমণ করতেন। পল আর্ডস ট্রাভেলিং ফেলোশিপ একটা ফান্ড ছিল, সেই ফান্ড ব্যবহার করে সে বিভিন্ন জায়গায় যেতেন। একবার উনি শুনলেন ওনার নিজের দেশে হাঙ্গেরিতে বুডাপেস্ট শহরে একটা ছেলের নাম শুনলেন পোসা। পোসার বয়স তখন খুব কম, তো স্কুলে পড়ে। হাঙ্গেরিতে আবার স্কুল ছিল প্রডিজিদের জন্য, ম্যাথ প্রডিজি। প্রডিজি বলে তাদেরকে যারা অল্প বয়সে বিশেষ বিষয়ে অনেক বেশি দক্ষতা অর্জন করে। সেটা হতে পারে দাবা, অল্প বয়সে অনেকে খুব ভালো দাবা খেলে, সঙ্গীতে খুব ভালো হয়, গণিতে খুব ভালো হয়। এরকম হাঙ্গেরিতে এরকম একটা গণিতের স্কুল ছিল, যে অল্প বয়সে যে ছেলে মেয়েরা গণিতে খুব ভালো তাদের জন্য ছিল। তো ছেলেটার নাম পোসা। স্কুলে যায় দেখলো, স্কুলের থেকে সে বাসায় গেছে, গেল তার বাসায় যেয়ে দেখলো সে স্যুপ খাচ্ছে। এই স্যুপ খাওয়ার মধ্যেই আর্ডস তাকে বুঝাইলো গ্রাফ মানে কি, গ্রাফ কিরকম একটা জিনিস বোঝাইলো তারা। তারপরে আর্ডস তাকে একটা প্রবলেম দিল, যে প্রবলেমটা সে বছর 10 চেষ্টা করেও সলভ করতে পারছে না। এবং পোসা স্যুপ খেতে খেতেই সে প্রবলেমের সমাধানটা বলে দিল। সেটা হলো পোসার জীবনের প্রথম পেপার। সম্ভবত 13 বছর বয়সে সেটা পাবলিশড হয়। ডেফিনেটলি পেপারটা সে লেখে নাই, পল আর্ডস লিখছে। 13 বছর বয়সে পেপার লেখা যায়, তাই না? সুতরাং রিসার্চের কাজ খুব অল্প বয়সে করা যায়। এটা নিয়ে এরকম, তোমরা যদি মনে করো পৃথিবীর তাবৎ জ্ঞান আহরণ করার পরে গবেষণা করবো, তাহলে জীবনেও করতে পারবে না, কারণ তাবৎ জ্ঞান আহরণ করতে পারবে না। এটা হলো আমাদের ছেলে মেয়েদের যে এরকম না, যে একটু প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করব, সেই প্রতিষ্ঠা কিন্তু জীবনে হয় না। প্রতিষ্ঠা শব্দটা রিলেটিভ। যে চাকরি পায়নি তার জন্য প্রতিষ্ঠা হলো চাকরি পাওয়া, যে চাকরি পেয়েছে তার জন্য প্রতিষ্ঠা আর একটু বেটার চাকরি পাওয়া, যে বেটার চাকরি পেয়েছে তার জন্য প্রতিষ্ঠা হলো একটা বাড়ি কেনা, গাড়ি কেনা ইত্যাদি, তাই না? এটা কখনোই এটা হবে না। এজন্য প্রত্যেকটা কাজ যথাসময়ে করতে হয়, এবং গবেষণার ক্ষেত্রে এটা প্রযোজ্য। গবেষণাটা যথাসময়ে করতে হবে।
তো আমি আমার জীবনটা যেখানে কাটালাম বুয়েটের সিএসসি ডিপার্টমেন্ট, ভেরি ফরচুনেটলি একদম শুরুর থেকেই এই ডিপার্টমেন্টে দেশের সবচেয়ে ভালো ছাত্ররা ভর্তি হয়েছে। এই ডিপার্টমেন্টে শিক্ষক স্বল্পতা ছিল, ক্লাসরুমের অভাব ছিল, ল্যাব ফ্যাসিলিটিজের অভাব ছিল, সিলেবাসের দৈন্য ছিল, বইপত্র ছিল না, কিন্তু দেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা এখানে ভর্তি হতো। এবং আমার পরম সৌভাগ্য এই অত্যন্ত দামি মেধাবী ছাত্রদের আশপাশে আমি আমার জীবনটা কাটাইছি। কেমন? আমি আবার ধরো অত্যুৎসাহী মানুষ। আমি অনেক আগে, কোন সালে যেন 2003-4 সালে একটা বই লিখলাম। বইটার নাম হলো মেধাবী মানুষের গল্প। সেই বইতে আমি শুধু বিদেশি দামি মানুষের কথা লিখি নাই, আমার ছাত্রদের কথা লিখছি, যারা ইয়াং, 20 বছর বয়স, 21 বছর বয়স, তারা কত ভালো, কত বুদ্ধিমান, এগুলা লিখে আমি একটা পেপার, একটা বই ছাপিয়েছিলাম, অন্য প্রকাশ ছাপিয়েছিল। আমার আর এক ছাত্র, সে খুবই বুদ্ধিমান প্রাণী, আমি নিশ্চিত সবাই তোমরা তাকে চিনবা, তার নাম হলো সোহাগ। সে হলো উদ্ভাস কোচিং সেন্টারের একজন মালিক। উদ্ভাস কোচিং সেন্টার, তোমরা বেশিরভাগই তো কোচিং সেন্টার পার হয়ে আসছো, তোমরা অবশ্যই তাকে চেনো। সে খুবই বুদ্ধিমান মানুষ। আমাকে একদিন ফোন করে বলল যে, স্যার, আমি আপনার বইটা 5000 কপি আমার ছাত্রদেরকে দেব আর কি, তাহলে আমি কি অন্য প্রকাশের সাথে আলাপ করে নেব? তা আমি তাকে বললাম, অন্য প্রকাশকে বললে তো বইয়ের অনেক দাম চাইবে, বরং 15-20 বছর আগে যাদের সম্পর্কে আমি লিখেছি, 15-20 বছর পর তারা জীবনের কত দূর অতিক্রম করলো, এটা একটু যোগ করে আমি আবার নতুন ভাবে তোমাকে দেই। হি অ্যাগ্রিড। সে খুবই বুদ্ধিমান মানুষ এবং সে বইটা ছাপাইও ফেললো। না, বইটা ছাপাইও ফেললো। ধরো বিদেশি 3-4 জন আর আমাদের দেশের মানুষ সব আর কি, সব ইয়াং মানুষ, তারা কত ভালো, এই সমস্ত কথা বলি। তো আমার বিভাগে আমার যে এক্সপিরিয়েন্স, ছাত্ররা আসলে অসাধ্য সাধন করতে পারে। আমার কথা তো শোনা যায় ভালোভাবে নাকি? না আমি নিজের মতো ব্যাট করে যাচ্ছি, কোনো শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছি আমরা স্যার, সবাই কোনো শুনতে অসুবিধা নাই তো, তাই না? পাচ্ছি। হ্যাঁ, মানে শুনতে পাওয়া না গেলে সাথে সাথে বলতে হবে আমাকে। আচ্ছা, আমি হয়তো এইরকম কিছু স্টোরি আমি বলি। এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট। উপদেশ দেওয়ার থেকে উদাহরণ ভালো। কেমন? তো আমার এক ছাত্র, আমরা তখন পড়াতাম হলো রেইনগোল্ড অ্যান্ড হ্যানসেন, এদের ডাটা স্ট্রাকচার বই পড়াইতাম সিএসসি ডিপার্টমেন্টে। তো এটা হলো ডেটা স্ট্রাকচারের ক্লাস। কি হবে? এটা হবে হলো ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার কিংবা সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারের একটা ক্লাস। সেই ক্লাসে আমি পড়ালাম হলে একটা অ্যালগরিদম। সেই অ্যালগরিদমটা হলো এইরকম, একটা নন ডিসেন্ডিং অর্ডারের অ্যারে আছে, মানে সর্টেড অ্যারে আছে। এই সর্টেড অ্যারেতে কোন ভ্যালুটা মোড হলো ভ্যালু that occurs with the highest frequency, সবচেয়ে বেশি বার। যেমন বাংলাদেশের মানুষের বয়স দিয়ে যদি একটা অ্যারে বানাই, তাহলে প্রতি বয়সেরই অসংখ্য মানুষ পাওয়া যাবে। কোন বয়সের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, সেটা হবে মোড। কেবল এই মোডের একটা অ্যালগরিদম শেখালাম। আমি আমার
ক্লাসরুমের থেকে বের হব, তখন পেছন থেকে কেউ একটা কিছু বলল, মেয়েলি স্বরে কথা। তবে আমার মনে হলো না আমার আশপাশে কোনো মেয়ে আছে। মেয়েদের উপস্থিতি তো নানাভাবে টের পাওয়া যায়, তাই না? পিছনে তাকে দেখি না একটা ছেলে, সে আমাকে বলল আমি যে অ্যালগরিদম তাকে শেখালাম এর থেকে অনেক ভালোভাবে এই কাজটি করা যায়। তা আমি মনে মনে ভাবি, টেক্সট বইয়ের একটা অ্যালগরিদম, এই অ্যালগরিদম নিশ্চয়ই যথেষ্ট ভালো, এবং হয়তো ওই ছেলেটা বুঝতেই পারে না এই অ্যালগরিদমটা। তার মাথায় ঠান্ডা পানি ঢালার জন্য আমি তাকে বললাম, আচ্ছা তুমি যা ভাবছো তুমি লিখে এনো। এই আশায় লিখে আনার কথা বললে আর জীবনেও সে লিখবে না। তা আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমার এক অসাধারণ সহকর্মী ছিলেন, যার নাম মোহাম্মদ আলী চৌধুরী, এবং যার মৃত্যুর সংবাদটি কোনো পেপারই ছাপায়নি। উনি সারা জীবন ফজরের নামাজ পড়েই অফিসে আসতেন এবং রাত ৮টা-৯টায় অফিস থেকে বাসায় যেতেন। তো ওনার দেখা দেখি আমিও সকালে অফিসে আসার চেষ্টা করতাম, হয়তো ওনার ঘন্টা খানেক পরে আসতাম। তো যাই হোক, তার পরের দিন সকালবেলা আমি তখন 4 তলায় বসতাম। 4 তলায় কোনো তলায় নরমালি কোনো মানুষ থাকে না সকাল 6টার দিকে। আমি লক্ষ্য করলাম যে আমার দরজার সামনে একজন দাঁড়ায় আছে। আমি খুব আশ্চর্য, জীবনে এটা তো ঘটে নাই কখনো। 365 মাল্টিপ্লাইড বাই হাউ মেনি ইয়ার্স, কখনো এই জিনিসটা ঘটে নাই। তারপর কাছে আসতেই বুঝতে পারলাম যে এটা সেই মেইলি স্বরের ছেলে। আমি তাকে বললাম, আচ্ছা তুমি এখানে কেন? বললো, স্যার এই যে আপনি আপনি যে আমাকে লিখতে বলছিলেন অ্যালগরিদমটা, সেটা লিখে নিয়ে আসছে। খুবই ইমপ্রেসড আমি। আমি তো তার মাথায় ঠান্ডা পানি ঢালার জন্য দিলাম, সে তো দিব্যি করে আনছে। তারপর বসে আমি তার লেখাটি পড়লাম। অসাধারণ লেখা। আমি আমার পিএইচডি কোর্সে যে প্রথম পেপারটি লিখছিলাম এবং যেটা পাবলিশড হয়েছিল, এবং যাতে আমার কোনো বাক্য ছিল না, আমার একজন শিক্ষক সেটা রিরাইট করে দিয়েছিলেন, আমার কোনো বাক্য উনি রাখেন নাই। আমি তখন তো অনেক বয়সী মানুষ, তখনই আমি একটা পেপার লিখতে পারতাম না। আর সেকেন্ড ইয়ারের একটা ছাত্র, সে একটা পেপার লিখে নিয়ে আসছে, আমি কোনো জায়গায় কাটতে পারছি না। আমার পেপারে আমার নামটা দিতে হলে তো একটা যুক্তি থাকতে হবে, 2-1টা লাইন তো আমার হইতে হবে। যাই হোক, এই জন্য আমি তার একটা লাইন কেটে লাইনটা নতুন করে লিখে দিলাম। ছেলেটা যায় না, ছেলেটা খুব বিনয়ী মানুষ। আমি বললাম, সৈকত কি প্রবলেম? সে অত্যন্ত বিনয়ের সাথে দেখালো আমি যে লাইনটা লিখছি ওখানেই প্রবলেম। আমি রিরাইট করে দিলাম। তারপর দেখি সে যায় না। আমি বললাম, ঠিক আছে তুমি লেখো। সে আবার তার নিজের লেখা আগের সেন্টেন্সটা লিখলো। এইবার আমি বুঝতে পারলাম যে তার সেন্টেন্সটাই শুদ্ধ ছিল, আমি যে পরপর 2টা লিখছি ওটা 2টাই ভুল ছিল। তাই বলে কিন্তু আমি এত জেনারেস ছিলাম না যে আমার নামটা ওই পেপারে যাবে না। তার নামের সাথে আমার নামও সেই পেপারে গেছে। এখন একটু ভাবো, ছেলেটার বয়স নিশ্চয়ই তখন 18 ছিল বড় জোর। 18 বছর বয়সে সে একটা পেপার লিখতে পারে, যে পেপারটা কোন রকম রিভিশনের জন্য আসে নাই, এবার সেটা একবারে ছাপা হয়ে গেছে। ইউ বিলং টু দ্য সেম স্পিসিস, তোমরাও কিন্তু একই গোত্রের মানুষ, তোমাদের মধ্যেও এই মেধাটা আছে,
হয়তো তোমরা জানো না that you possess the same quality of merit. কেমন? বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছেলেমেয়েরা খুবই খুবই ভালো। আমি এই প্রসঙ্গে একটা বলি, এটা হলো গত ডিসেম্বর মাস, অসম্ভব শীত ছিল। আইআইটি কানপুরে একজন অধ্যাপক আছেন, উনি নর্থ সাউথ ইউনিভার্সিটির শুরুতে অনেকদিন আমাদের দেশে ছিলেন। সেই সুবাদে ওনার সাথে আমাদের বন্ধুত্ব, এবং এই বন্ধুত্বের অংশ হিসাবে উনি প্রতি বছরই আমাকে ওনার দেশের প্রোগ্রামিং প্রতিযোগিতায় চিফ জাজ বানান। আমাকে চিফ জাজ না বানালেও ওনারা প্রোগ্রামিং প্রতিযোগিতা করতে পারবেন। কোড ফোর্সেস যেমন নিয়মিতভাবে প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠান করে, তারা ক্যাপাবল, যথেষ্ট ক্যাপাবল, কিন্তু উনি অত্যন্ত বিনয়ী মানুষ, আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। উনি আমাকে প্রতিবারই দাওয়াত করেন। আমি যেবার ভিসা পাই সেবার যাই, যেবার ভিসা পাই না সেবার যাই না। আমি কিন্তু ওনাকে কখনো অন্ততপক্ষে বিচারক হওয়ার জন্য দাওয়াত করি না। যাই হোক, ওখানে যেতে হয়। আমি একজন ইয়াং গ্রাজুয়েটকে সবসময় নিয়ে যাই। সে ওই যে প্রবলেমের সলিউশন করে, একাধিক উপায়ে দেখে শুদ্ধ আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। প্রতি বছরই আমার একটু ঝাই ঝামেলা হয়। যাকে আমি এই দায়িত্বটা দেই, সে তো অনেক সময় অপচয় করে বলে, স্যার এটা কঠিন, এটা পারা যাবে না ইত্যাদি। তখন আমাকে জোড়াতালি দিয়ে এই কাজটি করতে হয়। এবার একটা ছেলেকে দায়িত্ব দিলাম, তার নাম হলো অনিক। তোমরা যারা ছাত্র আছো নিশ্চয়ই তোমরা অনেকেই অনিককে চিনো নাকি? কেউ কে চ্যাটে লিখতে পারবে তোমরা অনিককে চিনো কিনা? ওরা কি লিখতে পারবে নাকি অ্যাটেন্ডেন্সরা? আচ্ছা ঠিক আছে, আমি লিখে দিলাম। ও আচ্ছা, কেউ কেউ বলছে ইয়েস স্যার। হ্যাঁ, অনেক চেনারই কথা। অনেক খুবই স্মার্ট মানুষ, তবে দেখতে একেবারেই ছেলে মানুষ। তাকে দেখে কেউ বলতে পারবে না সে একজন গ্রাজুয়েট। কেমন মনে হবে, ফার্স্ট ইয়ারের ছাত্র, এরকমই মনে হবে তাকে। তো তাকে আমি বললাম যে অনেক, এবার তোমাকে নিয়ে যাব আমি ইন্ডিয়াতে। অনেক রাজি হলো। রাজি হওয়ার পরে ওকে আমি টেলিফোন করি, ইমেইল করি, কোনো উত্তর নাই। আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে কি হবে তাহলে। তারপর অনেক একদিন আমাকে বলল, স্যার আমি তো আমার মোবাইলটা একটু সাইলেন্ট করে রাখি, আমি তো আপনাকে বলছি আমি কাজটা করব না, আপনার চিন্তা নাই। আমি বললাম যে দেখো, এর আগে তো অনেক চিন্তার কারণ ছিল, এই জন্য। যাই হোক, তো অনেককে নিয়ে আমি ইন্ডিয়াতে যাব। অনেক আমার বাসায় আসছে। সাংঘাতিক শীত, বাসায় আমি রীতিমতো জ্যাকেট পরি, ব্লেজার পরি, মোজা পরি একাধিক, মাথায় টুপি, কান বন্ধ করে রাখি, তারপরেও শীত লাগে। অনেক আমার বাসায় আসলো, ওকে দেখে আমার আরো শীত লাগছিল। ওর গায়ে একটা হালকা জামা, পায়ে একটা ফিতাওয়ালা স্যান্ডেল, কোন রকম মোজা নাই, কান বন্ধ করা নাই, মাথায় টুপি নাই, নাথিং। অনেক বিষয় কি বলে, স্যার কোনো অসুবিধা নাই। তারপর আমি ওকে বলে কয়ে এক জোড়া মোজা নিয়ে নিলাম ওর জন্য। আমরা এয়ারপোর্টে গেলাম। এয়ারপোর্টের লাউঞ্জে ওকে একটু ভালো খাওয়ানোর চেষ্টা করলাম, যে সে খুব গুরুত্বপূর্ণ মানুষ। খুব একটা খাওয়া দাওয়া করলো না। আমরা কানপুরে গেলাম। কি যে শীত সেখানে, অসম্ভব শীত। সকালবেলা অনেক ওই ইন্ডিয়ার যারা প্রোগ্রামিং প্রতিযোগিতা করবে ইয়াং লোকজন, তাদের সাথে গেল। অনেককে মনে হইলো কেউ পাত্তা দিল না। ছোট চ্যাংরা মানুষ, কে পাত্তা দেয়, তাই না? একটু বয়স টয়স বড় সড়ো হইলে না হয় পাত্তা দিতে পারতো। তারপর বাংলাদেশ থেকে
বিকাল বেলায় চিত্র পরিবর্তন, অনেক সামনে, পিছনে 5 জন ঝাইজওয়ান। তার মানে এইটুকু সময়ের মধ্যে তার শ্রেষ্ঠত্ব সে প্রমাণ করে ফেলছে। প্রোগ্রামিং প্রতিযোগিতা হলো এত ফ্ললেস প্রতিযোগিতা হয় আমি কোনোদিন জানি না। কেউ কোনো কোন রকম প্রশ্ন করে নাই, কোন রকম ক্লারিফিকেশন রিকোয়েস্ট নাই। পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তার আগে ফাল্গুনে দা আমাকে বললেন, প্রফেসর কায়কোবাদ, আমি তো মনে করলাম আপনি একটা গুলতি নিয়ে আসছেন, এ তো রীতিমতো কামান। মানে ইন্ডিয়ান ওই ছেলেপেলেরা বলছে মহা স্মার্ট মানুষ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যারা 1 থেকে 10 হয়েছে ওদেরই তো নানা রকম অভাব অভিযোগ থাকবে। এই প্রবলেমটা একটু অন্যরকম হইলে আমি পারতাম, আর একটা দল পারতো না, আমি চ্যাম্পিয়ন হয়ে যেতাম। তে ওরা আমাকে 1 থেকে 10 পর্যন্ত যে দল, তাদের প্রত্যেককে আমি আলাদাভাবে জিজ্ঞাসা করেছি। ওরা বলছে, স্যার এই প্রতিযোগিতা নিয়ে আমাদের কোনো কিছু বলার নাই। ইট ওয়াজ অ্যাবসলিউটলি ফ্ললেস। প্রতিযোগিতার পর আবার আমরা মাঝে মধ্যে একটু বলি না, প্রবলেম সেট অ্যানালাইসিস করি, সেটা আমাদের অনেক করলো। উইথ অল দি কনফিডেন্স অফ দি ওয়ার্ল্ড সে বলল আইআইটি কানপুরের ওই দলটা এটা পারে নাই কারণ এটা বুঝে নাই, ও এটা পারে নাই কারণ বুঝে নাই। এত কনফিডেন্স নিয়ে সে বলল। এটা হলো বাংলাদেশের ছেলে। আমাদের টেক্সট বইগুলো ভালো না, আমাদের স্কুল কলেজগুলো ভালো না, তারপরে আমাদের ছাত্ররা এইরকম উচ্চতায় উঠতে পারে যে 7 গুণ বড় ভারতে যে প্রোগ্রামিং প্রতিযোগিতা করে আসতে পারে, ফ্ললেস প্রোগ্রামিং প্রতিযোগিতা করতে পারে। ইউ বিলং টু দ্যাট স্পেসিস। 1999-এ আমি ছাত্রদের নিয়ে আইআইটি কানপুরে গেলাম প্রোগ্রামিং প্রতিযোগিতা করার জন্য। প্রতিযোগিতার আগের দিন প্রধান অতিথি আইবিএম ইন্ডিয়ার কর্ণধার, উনি বললেন, আজ আমরা বিশ্ব সুন্দরী হয়েছি, আগামীকাল প্রমাণ করব মেধায়ও আমরা শ্রেষ্ঠ। মনে হয় 1999-এ ইন্ডিয়া বিশ্ব সুন্দরী হয়েছিল। আগামীকাল প্রমাণ করব মেধায় আমরা শ্রেষ্ঠ। পরের দিনের প্রতিযোগিতার প্রবলেম সেট তৈরি করেছিলেন আইআইটি কানপুরের শিক্ষকেরা, জাজিংও তারাই করেছেন। চ্যাম্পিয়ন হয়েছে বুয়েট, রানার আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো শোক সভার মতো। কেউ কল্পনা করতে পারে নাই বাংলাদেশের ছেলেমেয়েরা, যে দেশে পলিটিক্যাল আনরেস্ট, যে দেশে বন্যার প্রবলেম, নানা রকম আইন শৃঙ্খলার প্রবলেম, যে দেশে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে নানা অকারণে, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গোটা ভারতের সকল বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে চ্যাম্পিয়ন এবং রানার আপ হয়েছে। তো চ্যাম্পিয়ন দল নিয়ে আমি ফিরছি, প্লেনে না, ট্রেনে কলকাতা, তারপরে সেখান থেকে যশোর। অনেক দুর্ভোগ ভোগান্তি। আমার মনে হইল যে বাংলাদেশের ফুটবল দল যদি ভারতকে হারাইতো, নিশ্চয়ই আমরা ঢাকা এয়ারপোর্টে সেই দলকে রিসিভ করতে যেয়ে অনেক গাড়ি ঘোড়াও ভাঙচুর করতাম, অনেকগুলো ট্রাকে করে তাদেরকে নিয়ে আসতাম। আর আমার ছেলেরা প্রোগ্রামিং প্রতিযোগিতা করলো, কত ভালো জিনিস। একটা দেশ ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, সেই দেশের জন্য প্রোগ্রামিং স্কিল এগুলো কত গুরুত্বপূর্ণ,
তার মানে এই মানুষগুলো মহা গুরুত্বপূর্ণ হওয়া উচিত। তা আমি যশোর এয়ারপোর্টে এসে বাংলাদেশ বিমানের ম্যানেজারের সাথে দেখা করে বললাম, ঘটনাটা বললাম আমাকে 4টা টিকিট দেন, আমি ছেলেদের অন্তত পক্ষে প্লেনে করে ঢাকায় পৌঁছাই। এইটা ছাত্রদের প্রথম বিমান ভ্রমণ যশোর থেকে ঢাকা। অবশ্য ঢাকায় আমাদেরকে কেউ রিসিভ করতে যায় নাই, রিক্সা নিয়েও যায় নাই, আমরা আসছি। যে ভারত এখন প্রতি বছর $140 বিলিয়ন উপার্জন করে সফটওয়্যার খাত থেকে, বৈদেশিক মুদ্রা উপার্জন করে, তখন অনেক কম করত, তা আমাদের থেকে ঢের বেশি করত, এখন আমাদের থেকে ঢের বেশি করে। সেই ভারতকে প্রোগ্রামিং প্রতিযোগিতায় হারানো should have been considered as a very significant feat. ভারতকে আমরা ফুটবলে হারাই, ক্রিকেটে হারাই, সেটা যে ফিট তার থেকে অনেক বড় ফিট হলে এইটা। বাট ইট ওয়েন্ট আননোটিসড। এবং আমরা অ্যাক্সিডেন্টালি যেতে নাই, তারপরের বছর আমি দল নিয়ে গিয়েছিলাম। আইআইটি কানপুরের ছাত্ররা দূরের থেকে ওরা বলছে যে এটা হলো বুয়েটের দল, ওরা চ্যাম্পিয়ন হবে, এবং আমরা চ্যাম্পিয়ন হয়েছিও, কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়ে আসছি। এইটা হলো বাংলাদেশের ছাত্রদের শ্রেষ্ঠত্ব। আমরা ডেফিনেটলি আইআইটি গুলোর মতো মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি করতে পারি নাই, কিন্তু আমাদের ছাত্রদের কিন্তু ওই মেধা, ওই সৃজনশীলতা আছে, যেটাকে আমরা আগায়া দেই না। আমরা আগায়া দিলে ওরা অসাধ্য সাধন করতে পারবে। আচ্ছা, আমি তো বয়স্ক মানুষ, আমি তো কথা বললে তো এটার কোনো শেষ নাই। আমার মনে হয় যে আমাদেরকে প্রফেসর লায়েক একটু সময়টা বেঁধে দেওয়া উচিত, কতটুকু সময় আমি বলবো, কেমন? আসলে সব সময় কথাই ভালো, কিন্তু তারপরেও আমার মনে হয় না যে অনেক মানুষের এত সময় অপচয় করা ঠিক হবে না। মোটামুটি একটা লিমিটের মধ্যে আমাদের থাকা উচিত। আমি আমি এই উদাহরণগুলো দিলাম এই কারণে যে আসলেই বাংলাদেশের ছেলে মেয়েদের তারা অত্যন্ত মেধাবী, তারা অত্যন্ত সৃজনশীল, কিন্তু তাদের এই মেধা বিকাশের জন্য যে পরিবেশটা তৈরি করা উচিত, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ফেইল করি। তবে জগন্নাথ ইউনিভার্সিটি আজ যে ওয়েবিনার করছে, এটা কিন্তু তার একটা পার্ট। হয়তো আমি খুব যোগ্য মানুষ না যাকে এখানে দাওয়াত করা উচিত ছিল, তবে এইভাবেই একটা পরিবেশ তৈরি করতে হয়। উন্নত দেশে, শুধু উন্নত দেশে না, আইআইটি কানপুরে দেখেছি একটা হল, সেটা হলো গেস্ট হল, সেখানে 120টা রুম আছে, 120 জন প্রফেসর এসে থাকতে পারেন, সেখানে সেমিনার দিতে পারেন, কথা বলতে পারেন ছাত্রদের সাথে, এবং সেটা হয়ও। সেটা শুধু এশিয়ার প্রফেসর আসে না, ইউরোপের প্রফেসর আসে, জাপানিজ প্রফেসর আসে। আমাদের দেশে কি আসে? আমাদের দেশের ছাত্রদেরকে আমরা এই সুযোগ দিতে পারি, জাপানিজ প্রফেসর কিংবা আমেরিকান প্রফেসরের সাথে কিছুক্ষণ গল্প করলো, আলাপ করলো, বিভিন্ন প্রবলেম সম্পর্কে জানলো? আমরা তো এই পরিবেশটা তৈরি করতে পারি না। তবে এই ওয়েবিনার কিন্তু ডেফিনেটলি এটার একটা পার্ট। আমি আমাদের প্রফেসর লায়েককে অনুরোধ করব, আমাদেরই দেশের অনেক গ্রাজুয়েট বিদেশে অত্যন্ত সুনামের সঙ্গে চাকরি করছে, ওদের এইরকম ওয়েবিনারে ধরা আর কি, যে আমাদের এখানে একটা ওয়েবিনার দাও। আমাদের অনেক ছেলে মেয়ে আছে যারা নাকি গুগলে চাকরি করে, $1,30,000 পার এনাম পায়, অনেক বড় অঙ্ক। বয়স 24-25, ওরা কিভাবে এত বড় চাকরি করতে পারছে, ওরা কি করছে, ওরা নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করছে, এগুলো বললে অবশ্যই আমাদের ছাত্রদের জন্য খুবই ইন্সপায়ারিং হবে। এরকম অসংখ্য ছাত্র বাংলাদেশের, শুধুমাত্র বুয়েট থেকে না, ঢাকা ইউনিভার্সিটি থেকে, জাহাঙ্গীরনগর থেকে, শাহজালাল থেকে,
এমনকি প্রাইভেট ইউনিভার্সিটি গুলো থেকেও অনেক অনেক গ্রাজুয়েট আছে যারা এরকম দামি চাকরি করছে। ও বাঙালি, বাংলায় কথা বলে, ইংরেজি কথা তো সুন্দর বলতে পারে না, ওজন 55-50 কেজি, গায়ের রং শ্যামলা, সংস্কৃতি বিদেশি সংস্কৃতি না, তারপর ওকে $1,30,000 দেয়। কেন দেয়? ওর মস্তিষ্কের জন্য। হি হ্যাজ এ বেটার ব্রেন। ওই যে অনেক সরকার সম্পর্কে বললাম, অনেক সরকার কিন্তু 15-20-25 দিন আগে আয়ারল্যান্ডে চলে গেল, গুগল কোম্পানি তাকে চাকরি দিচ্ছে, সে ওখানে চলে গেছে। দেখতে ছোটখাটো মানুষ, হি গট দি জব, তাই না? এরকম আমাদের অনেক ছেলে মেয়ে আছে। আমি গেলাম ইউএসটিসি চিটাগাঙে, এমন কোন নাম করা শিক্ষা প্রতিষ্ঠান না, ওখানে একজন মাইক্রোসফটে গেছে, সুয়েটের একজন গুগলে গেছে, বিভিন্ন জায়গা থেকে করছে। দে লুক জাস্ট লাইক ইউ। না, তারা ঢাকা শহরেও পড়ালেখা করতে পারে নাই। সুয়েট তো কোনো শহরের মধ্যেই না, কেমন? আর তোমরা ঢাকা শহরে পড়ছো, ইউ শুড বি এবল টু ডু থিংস লাইক দ্যাট। তোমরা যতজন অত্যন্ত নামকরা প্রতিষ্ঠানগুলোতে চাকরি পাবে, এটা বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে। কেমন? আমি একবার গেলাম ইউনিভার্সিটি অফ ওয়াটারলু, ওখানে আমার এক ছাত্র আছে, সে গুগল কোম্পানিতে চাকরি করে, গুগল ওয়াটারলু। তার নাম হলো ইশতিয়াক আহমেদ, খুবই বুদ্ধিমান প্রাণী, ডাকনাম ডলার। হাঁটে এমন ভাবে যে তার বয়স 40-45 হয়ে গেছে, ধীরে সুস্থে হাঁটে। তা আমি ও হলো 2006-এ নিউ ইয়র্কে একটা প্রোগ্রামিং প্রতিযোগিতা হয়েছিল, সারা পৃথিবী থেকে 100 জন প্রতিযোগিতা আনা হয়েছিল। সেই প্রতিযোগিতায় ও অ্যারাউন্ড 80 তার পজিশন ছিল। মানে সারা পৃথিবীর থেকে 100 জন প্রোগ্রামার নিলে বাংলাদেশ থেকে একজন আছে। সো ইউ আর নট নোবডি, ইউ আর সিগনিফিকেন্ট পিপল। শুধু তোমরা তোমাদের বল সম্পর্কে, শক্তি সম্পর্কে, তোমাদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে তুমি জানো না, তোমরা জানো না। 100 জন মানুষ নিলে তার মধ্যে আমাদের বাংলাদেশের একজন আছে। আমি যদি এখন বলি পৃথিবীর টপ 100 জন ফিজিক্সের ছাত্র নিলে বাংলাদেশ থেকে থাকবে কিনা, আই এম নট শিওর অ্যাবাউট ইট। কেমিস্ট্রির শিওর না, বোটানি শিওর না, জুওলজি শিওর না। বাংলা ভাষা হইলে আমি মোটামুটি শিওর পাওয়া যাবে, অন্য কোনো কিছুতে পাওয়া যাবে আমি শিওর না। কিন্তু আমাদের এই প্রযুক্তিতে কিন্তু আছে। আমাদের ছেলে মেয়েরা আমাদের যত দৈন্যই থাকুক না কেন, আমরা আমাদের অবশ্যই দৈন্য আছে, আমাদের ল্যাব ফ্যাসিলিটিস এর অভাব আছে, আমাদের পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের অভাব আছে, তাদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার অভাব আছে, নানা রকম অভাব আছে। কিন্তু তার মধ্যেও তোমরা কিন্তু ওই লেভেলে যেতে পারো। এই যে আমরা যে সিএসসি ফেস্টিভ্যাল করি, প্রজেক্ট শো করি, সিএসসি ডে করি, এগুলোর মাধ্যমেও কিন্তু তোমাদের মেধা শানিত হয়। যে প্রোগ্রামিং প্রতিযোগিতা করি, ইউ শুড অ্যাটেন্ড দেয়ার, ইউ শুড পার্টিসিপেট। এবং আমি বলবো জগন্নাথ ইউনিভার্সিটি ইজ ইয়েট টু ডু জাস্টিস টু ইটস নেম। কারণ তোমরা প্রোগ্রামিং প্রতিযোগিতা কিন্তু এখনো অত ভালো করতে পারো নাই, কিন্তু তোমরা করতে পারবে, কোনো সন্দেহ নাই। এত ভালো ছাত্র, মানে তোমরা নিজেরাই বলো যে জগন্নাথে চান্স পাইলা আর শাহজালালে পাইলা, কোথায় ভর্তি হবা? অবশ্যই জগন্নাথে ভর্তি হবা, শাহজালালে যাবে না। এমনকি জাহাঙ্গীরনগর হইলে সেখানেও যাবে না, কারণ এটি ঢাকা সিটি, ঢাকা সিটির নানা রকম সুযোগ সুবিধা আছে সেটা, তাই না? রাজশাহীতে চান্স পেলে আর জগন্নাথে চান্স পাবে, কোথায় পড়বা? ডেফিনেটলি জগন্নাথে পড়বা। চিটাগাং চান্স পেলা, জগন্নাথে পেলা, কোথায় পড়বা? জগন্নাথে। তার মানে জগন্নাথ ইজ অ্যাট্রাক্টিং very good students. You should be able to live up to your names. তোমাদের প্রোগ্রামিং প্রতিযোগিতা ভালো করতে হবে, চাইলেই পারা যায় না, মানে এটা কোনো কঠিন ব্যাপার না। তোমরা যদি চাও তাহলেই তোমরা পারবা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে গুগলে গেল, শাহজালাল থেকে গুগলে গেল, সুয়েট থেকে গুগলে গেল, ইউএসটি থেকে গুগল গেল, ইআইবির থেকে গুগলে গেল, নর্থ সাউথ থেকে গুগল গেল, ইস্ট ওয়েস্ট থেকে গুগলে গেল, জগন্নাথ থেকে, ও জগন্নাথ থেকে যেতে হবে। তোমরা একজন গেলে তখন দেখবে যে ফ্লাড গেট খুলে গেছে, আরো অনেকে যেতে পারবে। সো এইটা একটা টার্গেট তোমাদের থাকতে হবে যে হ্যাঁ আমি এখান থেকে গুগলে যাব,
আমি জগন্নাথের সবাইকে ইন্সপায়ার করব, কেমন, সেটাও কিন্তু একই সঙ্গে প্রয়োজন। তো আমি এই যে ছেলেটার কথা বললাম যে ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার একটা পেপার লিখে বললো, ওইটা কিন্তু তার লাস্ট পেপার না। সে যখন পাশ করেছে, by that time he published 6 papers in international journal. 6 papers in আমি আমার ছোট ছেলেকে বললাম, দেখো তো সৈকত ভাইয়ের সাথে আমার কয়টা পেপার আছে? বলল মাত্রই 10টা পেপার আছে। সে পাশ করার পরে অ্যাপ্লিকেশন করলো যে বিদেশে পড়ালেখা করতে চায়। ইউটি অস্টিন তার অ্যাপ্লিকেশনটা পেল। এই তোমরা কি আসো, সংখ্যা কমে গেল 38, তাহলে হবে কেমনে? এই কথাগুলো তো তোমাদের শোনা দরকার, বিশেষ করে ছাত্রদের শোনা দরকার। তো সে ইউটি অস্টিনের থেকে সে একটা চিঠি পেল। চিঠির মর্মার্থ কি? মর্মার্থ হলে এই, তুমি খুব ভালো ছাত্র, তোমাকে আমরা হাইয়েস্ট ফেলোশিপ দিলাম, ভর্তি তো করলামই, তোমাকে পয়সা সবচেয়ে বেশি দিব। তার পরের লাইনে লেখা যে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে আমরা একটা ল্যাপটপ কম্পিউটার দিব অফ ইউর চয়েস। তুমি এত ভালো, তোমাকে একটা ভালো ল্যাপটপ কম্পিউটার দিব। তাহলে বাংলাদেশের একটা ছেলে সাথে ইংরেজি অ্যাকসেন্টে বলতে পারে না, তার গায়ের রং শ্যামলা, ওজন বেশি না, ওই সংস্কৃতি জানে না, কিন্তু তাকে এত সমাদর করতে পারে। কেমন? সে হাইয়েস্ট ফেলোশিপ পেল পড়ালেখা করার জন্য। তারপরের দিন ডিপার্টমেন্টের চেয়ার আবার তাকে একটা ইমেইল করছে। ইমেইল করে বলছে, সে একেবারেই নির্লজ্জ ভাবে বলছে, আমি কিন্তু নাম করা বিজ্ঞানী, আমি আমার সিভি পাঠালাম, আমি তোমার সুপারভাইজার হইতে চাই। বাংলাদেশের ছেলে এত মূল্যবান যে সুপারভাইজার তাকে সিভি পাঠায়, তার সিভি পাঠায় সুপারভাইজার হওয়ার জন্য। তাহলে তোমাদের কিন্তু এইরকম এটা আছে। আমি ওইখানে গেছিলাম, সৈকতের ইউনিভার্সিটি, ইউটি অস্টিন, ইউনিভার্সিটি অফ টেক্সাস এট অস্টিন, সেখানে আমি গিয়েছিলাম। সৈকত থাকতো একটা অফিস লেটে। অফিস লেট মানে হলে একটা রুম এবং রুমের পিছনে ছোট একটা বাথরুম, এটা হলো অফিস লেট, ছোট্ট জায়গা। তো সৈকতের সুপারভাইজারের সাথে দেখা হলো। সে আমাকে বলল, আমি তো সৈকতের গবেষণায় একটা সাহায্য করতে পারি না, তবে আমি সকালবেলা তাকে অফিস লেট থেকে অফিসে নিয়ে আসি, আর রাতে আমি অফিস থেকে তার অফিস লেটে পৌঁছে দিই। তারপর সে নিজের গাড়িতে সৈকতকে লিফট দেয় 2 বার। রিসার্চের কাজে তো খুব একটা হেল্প করতে পারে না, এই জন্য এই কাজটি করে। এইটা হলো বাংলাদেশের ছেলে। ইউ বিলং টু দি সেম স্পেসিস। নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। তোমরা অসাধ্য সাধন করতে পারো। আমাদের ফিল্ডে অসংখ্য প্রবলেম আছে যেগুলো আমরা এখনো রিজলভ করতে পারি না। দেয়ার আর টু মেনি ইম্পর্টেন্ট প্রবলেমস, অসংখ্য। এই কোন প্রবলেম হয়তো আপাতত মনে হবে যে এটা কোনো গুরুত্ব নাই। তোমাদের মধ্যে কেউ কি ফার্মাস লাস্ট থিওরেম সম্পর্কে জানো? এটা সম্পর্কে জানো? এটা খুব নাম করা প্রবলেম। মানুষ 350 বছর চেষ্টা করে পারছিল না, ফাইনালি একজন পারছে, যার নাম হলো অ্যান্ড্রু ওয়াইলস।
অ্যান্ড্রু ওয়াইল্ড যখন 10 বছর বয়সী ছেলে ছিল, সে একটা পাবলিক লাইব্রেরিতে একটা বইতে এই প্রবলেমটা দেখেছিল। প্রবলেমটা কি? x to the power n plus y to the power n equals z to the power n does not have solutions in integers n greater than 2 and integers x, y and z. ফার্মা তার বইয়ের একটা মার্জিনে লিখছিল, আমি একটা অসাধারণ তত্ত্ব পেয়েছি থিওরি, কিন্তু আমার বইয়ের মার্জিনে জায়গা কম থাকায় আমি প্রমাণটা লিখতে পারলাম না। সেটা নিয়ে মানুষ অনেকদিন চেষ্টা করছে, x to the power n plus y to the power n equal to z to the power n হোক বা না হোক, তাতে দুনিয়ায় শস্যকণা বাড়বে না কমবে, আই ডু নট নো, আমি এই ফিল্ডের মানুষ না। কিন্তু এই প্রবলেমটা সলভ করে সে দুনিয়ার তাবৎ পুরস্কার পেয়েছে, এমনকি সৌদি আরবও তাকে পুরস্কার দিয়েছে। তাহলে বুঝতে পারো কি মাপের একটা প্রবলেম, তাই না? আমাদের কম্পিউটার সায়েন্স এবং ম্যাথমেটিক্স এর মধ্যে অনেক সময় ডিস্টিংগুইশ করা খুব ডিফিকাল্ট। তোমরা যারা প্রোগ্রামিং প্রতিযোগিতা করো, হ্যাঁ, তারা কি এই প্রবলেমটা জানো? 5n plus 1 প্রবলেম, এই প্রবলেমটা কি জানো তোমরা? 5n plus 1 প্রবলেম, UVA 100, ইয়েস, খুবই ভালো। পিয়াস মাহমুদ, সে একদম ঠিক বলছে, UVA প্রবলেম নাম্বার 100। সো ইউ হ্যাভ এ লট অফ ইন্টারেস্ট, হ্যাঁ, খুবই খুবই ভালো। তো আশরাফুল হক তানির, সেও বললো সেও জানে, মোরশেদ জানে, খুবই ভালো। তোমাদের অবস্থা তো ভালো, যথেষ্ট ভালো। যে কোনো সংখ্যা নিয়ে যদি আমরা শুরু করি, সেখানে একটা অ্যালগরিদম দেওয়া আছে। পূর্ণ সংখ্যা নিয়ে শুরু করতে হবে। সংখ্যাটা যদি বিজোড় হয়, তাহলে তাকে 3 দিয়ে গুণ করে 1 যোগ করতে হবে। জোড় হইলে অর্ধেক করতে হবে, আবার জোড় হইলে অর্ধেক করতে হবে। বিজোড়, তাহলে 3 দিয়ে গুণ 1 যোগ, বিজোড় 3 দিয়ে গুণ 1 যোগ, আমি লিখতে পারলাম না, লাস্টে একটু ভুল লিখলাম, 16, 8, 4, 2, 1। যে কোনো সংখ্যা নিয়ে শুরু করলে আলটিমেটলি একে পৌঁছতে পারি। কেউ কখনো প্রমাণ করতে পারেনি যে কোনো ইন্টিজার নিয়ে শুরু করলে আমরা সবসময় একে পৌঁছবো কিনা। এটা একে পৌঁছলে না পৌঁছলে পৃথিবীর কি ভালো মন্দ হবে সেটা জানি না। কিন্তু মানুষ, ইট ইজ অ্যান আনরিজলভ প্রবলেম। মেনি পিপল হ্যাভ ট্রাইড ইট উইদাউট লাক। অনলি ভেরি রিসেন্টলি খুব একজন নাম করা লোক এই প্রবলেমটা ধরছে, তার নাম হলো টেরেন্স টাউ। টেরেন্স টাউ হলো ইয়াংগেস্ট ফিল্ডস মেডালিস্ট। কেমন? ফিল্ডস মেডাল কিন্তু নোবেল পুরস্কারের মতো ম্যাথমেটিশিয়ানদের জন্য এটা দেওয়া হয়। কি কি বিষয়ে নোবেল পুরস্কার আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, তাই না? আর কি আছে? ইকোনমিক্স হয়েছে, পিস হয়েছে, এগুলো পরে হয়েছে। নোবেল পুরস্কার প্রতি বছর দেওয়া হয়, বয়স সীমা নাই, 100 বছর বয়সী মানুষও পাইতে পারে। ফিল্ডস মেডাল ইজ ডিফারেন্ট, এটা পাওয়ার জন্য বয়স 40-এর কম হইতে হবে। সো অলরেডি ইট ইজ সিগনিফিক্যান্ট। ইট ইজ মোর ডিফিকাল্ট টু গেট এ ফিল্ডস মেডাল দেন দ্য নোবেল প্রাইজ। 4 বছরে একবার দেয়, তাহলে বয়স 40-এর কম হইতে হবে এবং 4 বছর মাত্র একবার দেবে। টেরেন্সটা হলে ইয়াংগেস্ট অফ দি ফিল্ডস মেডালিস্ট, 31 বছর বয়সে সে ফিল্ডস মেডাল পায়। সে একটা প্রবাবিলিস্টিক আর্গুমেন্ট দিয়ে
এই প্রবলেমের সলিউশনটাকে অনেকটা আগায় নিছে। কিন্তু it is far from over. We do not know whether this is true. If you start with an integer, whether you will come back to 1 at the end, after performing that algorithm. ঠিক আছে? এরকম অনেক খুব সিম্পল ফর্মুলেশনের প্রবলেম আছে। একটা প্রবলেম আছে, সেটাকে বলা হলো, জানো নাকি এটা কেউ? প্রবলেম 196। প্রবলেম 196 এটা হলো কিরকম? যে কোনো একটা নাম্বার নিয়ে শুরু করবা, হয় এটা প্যালিন্ড্রোম, না হয় এটাকে তার উল্টা নাম্বারের সাথে যোগ করবা। কেমন? ধরো আমি বলি 87 ইজ নট এ প্যালিন্ড্রোম, এর সাথে 78 যোগ করো, কত হবে? 165। এটা প্যালিন্ড্রোম না, তাহলে এর সাথে কি যোগ করব? 561। তাহলে কত হবে? 16 আর 56 হলো 72, 726। ইট ইজ নট এ প্যালিন্ড্রোম। তাহলে এটাকে তার উল্টাটার সাথে যোগ করতে হবে, দেখি কত হয়। 7 6 13, 5 13 5 3, 13 5 3। এটাও প্যালিন্ড্রোম হলো না, তাই না? এটাকে এর উল্টাটার সাথে যোগ করি, কত হয়? 35 31, 35 31। এটা কত হবে তাহলে? 13 আর 35 হলে 48 84, 48 84। এটা কিন্তু প্যালিন্ড্রোম হয়ে গেছে, তাই না? কেউ প্রমাণ করতে পারে নাই। In particular, if you start with number 196 and you carry out this algorithm, it will not end. কেমন? তা এটাও জানা। কি শুধু ওইটা, আর কিছু নাকি? প্রবলেমটা খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড, কিন্তু কেউ এখনো সলভ করতে পারে নাই, তাই না? তাহলে এইরকম অনেক ফাংশন, যেমন আমাদের ওয়ান ওয়ে ফাংশন। কেমন? ওয়ান ওয়ে ফাংশন, এক্স স্কোয়ার মোড এন, এটা যাই নাকি এক্স এর ভ্যালু বের করতে পারবো? এগুলো যদি পারি, তাহলে ক্রিপ্টোগ্রাফিতে এর খুব ভালো অ্যাপ্লিকেশন আছে। ট্র্যাপ ফাংশন বলে, ট্র্যাপ ফাংশন, তাই না? অনেক কিছু অজানা, বুঝলা? অনেক কিছু অজানা, মেনি থিংস, এবং যেগুলো নিয়ে ইনফ্যাক্ট এরকম বড় মাপের একটা প্রবলেম মাথায় রাখতে হবে। when you are free, you think about the problem. তখন কিন্তু তোমাকে একটু মানুষ মনে হবে। you are trying to solve a problem which nobody could do. এবং এইরকম পৃথিবীটা অগ্রসর হবে কিভাবে? আজ আমরা যে প্রবলেমটা সলভ করতে পারছি না, আগামী দিনে তোমরা সেই প্রবলেমটা সলভ করবে। পৃথিবীটা একটু আগায় গেল। কেমন? মনটাকে বড় রাখতে হবে। মানে তোমরা বাংলাদেশের মানুষ, শুধু বাংলাদেশের সিটিজেন না, তোমার পৃথিবীরও সিটিজেন, এবং বাংলাদেশি হিসেবে নিজেকে ছোট ভাবার কোনো কারণ নাই। কারণ কি জানো? আমরা আমাদের মানবিক মূল্যবোধ উন্নত দেশের মানুষের মানবিক মূল্যবোধের থেকে শ্রেয়তর। বেশ কয়েক বছর আগে সিরিয়ান উদ্বাস্তুরা ভূমধ্যসাগরে ডুবে মারা গেল। ওরাও তো যীশু খ্রিস্টের সন্তান ছিল, কিন্তু কোন উন্নত বিশ্বের কোন উন্নত মূল্যবোধ সম্পন্ন মানুষ তাদেরকে কিন্তু বাঁচাইতে আসে নাই। আর আমাদের দেশে 13-14 লক্ষ রোহিঙ্গা থাকে। আমাদের দেশে মানুষ এমনি কত বেশি, তারপর আরো 13-14 লক্ষ রাখছে। অস্ট্রেলিয়া বিরান ভূমি,
বলে নাই তো আমি কয়েকজনকে নেই। কানাডা 92, বলে নাই তো কয়েকজনকে নেই। সুইডেন তো নেয় নাই, কিন্তু আমরা নিয়েছি। আমাদের মূল্যবোধ অনেক ভালো। এই যে করোনা আসলো কোভিড-19 আমেরিকা, অস্ট্রেলিয়ার সুপার মার্কেট গুলোর টয়লেট টিস্যুর অভাব। সবাই টয়লেট টিস্যু কিনে নিয়ে গেছে। তাদের কিন্তু পাড়া প্রতিবেশীদের সম্পর্কে নেইবারদেরও যে কিছু টয়লেট টিস্যু লাগবে, তারা তো এটা ভাবে নাই। আমাদের দেশের কোনো মার্কেটে কিন্তু সব শেষ হয়ে যায় নাই। আমাদের দেশে অনেক নিড, অনেক চাহিদা, তারপরেও কিন্তু আমাদের দেশের এই সুপার মার্কেটে প্রয়োজনীয় জিনিসগুলো সবাই নিয়ে যায়নি। এটা উন্নত বিশ্বে নেয়। লস এঞ্জেলেস শহরে একবার বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল, ইলেকট্রিসিটি চলে গেছিল, চুরি রাহাজানি ডাকাতি সবই হয়েছে। আমাদের দেশে যদিও আমাদের বিদ্যুতের অবস্থা ভালো, তারপরে তো মাঝে মধ্যে অন্ধকার থাকে। তার মধ্যে কি এটা হয়? মানুষের অনেক প্রয়োজন, অনেক নিড, তারপরে আমাদের মানুষ এত খারাপ না। ওই যে দেখো এখন আমেরিকার নির্বাচন হইতেছে, এখন ট্রাম্প চেষ্টা করতেছে কিভাবে নির্বাচন বন্ধ করা যায়, আইন আদালত করা যায়, বুঝছো না? সো আমাদের দেশ, তোমাদের মানবিক মূল্যবোধ অনেক অনেক ভালো। নিজেকে ছোট ভাবার কোনো কারণ নাই। উই আর ভেরি সিগনিফিক্যান্ট পিপল। যে দেশ পৃথিবীর 24% মানুষ পাইছে, আর প্রাকৃতিক সম্পদ হলো 1% মাত্র, তার মধ্যে আমরা বেঁচে আছি, এটা হলো অসাধারণ। আসলে একটা ক্রাইটেরিয়া থাকা উচিত, কেমন মানে কি বলবো এটাকে, কি বলে, সূচক থাকা উচিত, যে সূচকে কত কম প্রাকৃতিক সম্পদে, মাথাপিছু কত কম প্রাকৃতিক সম্পদে একটা দেশ তার দেশের মানুষকে বড় করছে, সেই হিসাবে বাংলাদেশ হবে নাম্বার 1। তোমরা যারা শুনতে আসছে, আসলে আমার অনেক কথা বলার ছিল, অনেক বিষয় আমি করলাম না, এগুলো বললে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। তে আমি তোমাদের ধৈর্য স্থিতি ঘটাইতে চাই নাই। আচ্ছা দেখি, আসসালামু আলাইকুম। জি জি বলেন, কেমন আছেন? ভালো আছেন? জি। 9 তারিখে কোথাকার কোথাকার ভোট? আচ্ছা ঠিক আছে, আইআইটি তো আজকে একটা সিলেবাস কমিটিতে ছিলাম, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, অনেক অনেক কথা বলার আছে। আমার বয়স হলো 66, আমি প্রায় 70-80টা দেশে গেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে, কেমন। তো অবশ্যই কোনো না কোনো সময় তোমাদের সাথে শেয়ার করব। আই হ্যাভ মেনি সাকসেস স্টোরিজ অফ মাই স্টুডেন্টস। আমি 2-1 জনের কথা বললাম। ও আচ্ছা, আমি তো ওই ইশতিয়াক সম্পর্কে বললাম না। ইশতিয়াককে আমি বললাম তোমার অফিসে যেতে চাই, ওই যে গুগল ওয়াটারলু। বলে স্যার আমি তো সকালে যাই না, এটা বাঙালি ছেলে, সে সকালে অফিসে যায় না, তারপর তার চাকরি আছে। কিন্তু তোমার চাকরি আছে? গেল হ্যাঁ আছে তো। সে হলো দুপুরের পর অফিসে যায়। চিন্তা করো, তোমার মস্তিষ্ক যদি এত ভালো হয়, সবাই তোমাকে দাম দেবে। উন্নত দেশের বড় বড় কোম্পানি তোমাকে দাম দিবে, তোমাকে দিবে $1,30,000, ওরা এর সাথে পাবে আরো $5 লক্ষ। কেমন? এই জন্য তোমাকে চাকরি দিবে। তো আমার মনে হয় আমি এখানে রাখি, তাই না? প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। মানে ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না, তারপরে আর কেউ আমাকে শুনতে চাইবে না, ওই রিস্কটা নেওয়া ঠিক হবে না। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। স্যারকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে এই দীর্ঘ সময় যারা শ্রোতা, আমাদের ছাত্রছাত্রী এবং বেশ কিছু সহকর্মী, তারাও যোগদান করেছে। সবাইকে এই দীর্ঘ সময়, আসলে স্যারের বক্তব্য শোনার সময় এই দীর্ঘ সময় ব্যাপারটা আমি বলছি, এই ব্যাপারটা আমার কাছে মনে হয়নি। আমার মনে হয় অন্যদেরও খুব একটা মনে হয়নি যে আমরা দীর্ঘ সময় শুনছি। তো এতটাই সাবলীল ভাবে ছিল, এবং আমরা বিভিন্ন গল্পের মাধ্যমে আহ, আমরা বিষয়গুলো, অনেক কঠিন বিষয়ে জানতে পারলাম এবং একই সাথে মোটিভেটেড হলাম বলতে পারি। আহ, তো যাই হোক, আহ, আমরা আশা করি স্যার যেমনটি বললেন যে স্যারের এই যে সাকসেস স্টোরি এবং আরো কিছু বিষয়ে হয়তো স্যারকে আমরা সামনের দিনে আবারও পাবো।
সেই প্রত্যাশা করি স্যারকে। আসলে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্যারকে যখনই আমরা ডাকি, স্যার আমাদের ডাকে সবসময় সাড়া দিয়ে থাকেন। তো এজন্য আমরা আশা করি এরপরে আমরা আবারও অন্য কোনো প্রোগ্রামের আয়োজন করব স্যারকে নিয়ে। তো এ পর্যায়ে আমি এখন অনুষ্ঠানের সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসিরুদ্দিন স্যারকে সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। তার আগে আমি একটু জাস্ট বলি যে আমাদের সাথে ইতিমধ্যেই বেশ কিছু কলিগসও এসছে। আপনি হয়তো স্যার দেখেছেন যে দেশে এবং দেশের আমরা এখানে আছি এবং একই সাথে আমাদের সহকর্মী জনাব মেহনাজ তাবাসসুম ম্যাডাম, মোহাম্মদ আশরাফ উদ্দিন, ওনারা দুজন অস্ট্রেলিয়াতে বর্তমানে পিএইচডি গবেষণারত আছেন। একই সাথে আমি আরেকজনকেও প্যানেলে নিয়ে আসছি, আয়েশা আজিজ। আমাদের আরো ছাত্রছাত্রী অনেকেই শিক্ষকতায় অলরেডি আছে বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে। তো তাদের সবাইকে আমি পাইনি। যাই হোক, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর চেয়ারম্যান স্যারকে সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ। ধন্যবাদ ডক্টর আবুল আয়েক। এটা একটা আমার প্রথম অনুষ্ঠান যেখানে আমি 1 ঘন্টা 20 মিনিট আমার চোখের পলক নড়েনি আমি বলবো, আমার চেয়ার এপাশ ওপাশ করেনি। মানে এই প্রথমবারের মতন 1 ঘন্টা 20 মিনিট আমি শুনেছি, শুধু আমিই না, যে আমাদের যে ছাত্রছাত্রী কলিগরা আছেন, আমার মনে হয় এত ভালো মানে কথা আমার জীবনের প্রথম শোনা। মনে হয় যে স্যারের সাথে যদি 1 সপ্তাহ চলতে পারতাম তাহলে আমাদের জ্ঞান বৃদ্ধি হতো অনেক। সে সুযোগ আমরা হয়তো পাবো। স্যার, আপনি যে কথাগুলো বলছেন শুধু আমাদের ছাত্রছাত্রীদের জন্য নয়, আমরা আপনার ছাত্রতুল্য, আমাদের শিক্ষা জীবনেও কাজে আসবে। এবং আপনার কথাগুলো শুধু আমাদের শিক্ষাক্ষেত্রে অনুপ্রেরণা না, একজন আদর্শ মানুষ হওয়ার জন্য, একজন মানুষ হওয়ার জন্য এই জিনিসগুলো দরকার। আমরা মনে করি আজকের পর থেকে আমাদের অনেকেরই জীবনের পরিবর্তন ঘটবে আপনার এই আহ উপদেশমূলক কথাগুলো। শুধু উপদেশ না, এখানে আপনার সবগুলোরই এক্সাম্পল হিসাবে দেখিয়েছেন আমাদের ছাত্রছাত্রীরা। এবং কি আমার মনের ভিতরে যে ধরনের অনুভূতি ফিলিংস হয়েছে আপনার কথা শুনে, আশা করি যে সবারই একই ধরনের অনুভূতি। আমরা আপনার কথা বললে হয়তো বা আপনার গল্প শেষ হবে না। আমরা আপনাকে খুব শীঘ্রই কোনো একটা প্রোগ্রামে আবার নিয়ে আসবো, আপনার কথা যাতে আমরা আরো শুনতে পারি, আমরা আরো অনুপ্রাণিত হই। এখানে আমাদের দেশের বাইরে অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করতেছেন আমাদের 2 জন সহকর্মী, তারাও আপনার কথাগুলি শুনছেন। এবং দেশের বাইরে অনেকেই আছে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে প্রত্যেক টিচারই যারা আছে 3 বছর পরেই দেশের বাইরে চলে যায় পিএইচডির জন্য। আবার সবাই ফিরে আসে, আমাদের দেশকে ভালোবাসি বলেই ফিরে আসে। অনেকে আমেরিকা থেকেও ফিরে আসছেন, অস্ট্রেলিয়া থেকেও ফিরে আসছেন, যে তারা ওইখানকার জ্ঞান এনে আমাদেরকে, আমাদের ছাত্রদেরকে, বাংলাদেশি ছাত্রছাত্রীদের মাধ্যমে তারা বিতরণ করতেছে। আমরা আশা করি যে তারা আপনার এই অনুপ্রেরণামূলক বক্তব্য আমাদের সবার কাজে আসবে। আমি আর আপনাকে আর কষ্ট দিতে চাই না স্যার, এই 1.5 ঘন্টা যাবৎ বসে আছেন। আপনি অনেকেই ধৈর্য সহকারে, আমার মনে হয় ধৈর্যের বিচ্যুতি কারো ঘটে নাই স্যার, এটা আমি বলতে পারি আমার পক্ষ থেকে, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে। আশা করি স্যার ভবিষ্যতে আমরা আপনার কথা আরো শুনবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আবু লাইক স্যার, যে আপনাকে যে এই ধরনের একটা প্রোগ্রাম যে আমরা সবাই অংশগ্রহণ করতে পারছি, স্যারের কথাগুলো শুনতে পারছি, এবং ডিপার্টমেন্টের কলিগ যারা আছেন, স্টুডেন্ট এবং আইট্রিপল স্টুডেন্ট ব্রাঞ্চের পক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আজকে যেহেতু অনেক সময় পার হয়ে গেছে, এজন্য আমরা আজকে কোশ্চেন এবং আনসার সেশন করলাম না। আমরা আগামী কোনো একদিন হয়তো ইনশাআল্লাহ করব। যাই হোক, আমার মনে হয় স্যার শেষ করতে পারি তাহলে আর। হ্যাঁ, ধন্যবাদ। আজকে প্রোগ্রাম শেষ করলাম। ওকে, থ্যাংক ইউ। সুযোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ নাসির। তোমরা আমাকে কত ভালোবাসো না, সেটা আমি জানি। তোমার ওখানে গেলে, তোমার এখানে গেলে তুমি আমাকে খাওয়াও, আমি খুব পছন্দ করি খাওয়া। অনেকদিন আর সেটা হচ্ছে না, আর কি যে হবে আশা করি।
ভালো থেকো, আর ভালো থেকো। করোনার পরই স্যার অবশ্যই হ্যাঁ, খারাপ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই ভালো থেকো। ওকে, ওকে, থ্যাংক ইউ। স্যার থ্যাংক ইউ স্যার সালাম। ধন্যবাদ জি, স্যার। ওকে, Yes, আসসালামু sir. আলাইকুম। সবাইকে অনেক ধন্যবাদ। নমস্কার।